ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এবিটি টেস্ট পেপারের একটি সেট সমাধান করব। আজ পেজ নাম্বার 169-এর সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং ম্যাথ নিয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলো আমরা সমাধান করব। প্রথম কোশ্চেনে আসি, কি আছে? বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? আমরা জানি ট্রপোস্ফিয়ার। সুতরাং বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি হবে ট্রপোস্ফিয়ারে, সুতরাং উত্তর হবে অপশান এ। আমরা যদি সমস্ত স্তরগুলো দেখি, দেখা যাবে ট্রপোস্ফিয়ার সব থেকে নিচে 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, তারপর ট্র্যাটোস্ফিয়ার আছে, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো সবচেয়ে নিচের স্তর হলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, সেই জন্য এখানে বায়ুমণ্ডলের চাপ বেশি হয়, ঘনত্বও বেশি, চাপও বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। 4 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? আচ্ছা, 4 গ্রাম হাইড্রোজেনের জন্য পিভি অপশন আছে 8টি, 2 4 0.5 আমরা জানি কি পিভি সমান এনআরটি। এখানে হাইড্রোজেন গ্যাসের ভর কত বলেছে? 4 গ্রাম। সুতরাং আমরা যদি সমাধান করি পিভি সমান এনআরটি, ডব্লিউ সমান 4 আর হাইড্রোজেনের আণবিক ভর কত? এম সমান 2। অতএব এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমি কি পাবো? এন পিভি সমান এনআরটি। সুতরাং এন এর জায়গায় আমরা ডব্লিউ বাই এম আরটি লিখতে পারি। এখানে ডব্লিউ এর জায়গায় 4 এবং এম এর জায়গায় 2 বসালে আমরা উত্তর পাবো পিভি সমান 2 সুতরাং উত্তর হবে অপশন বি, পিভি সমান 2 নেক্সট কোশ্চেনে আসি। গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্ক কি? গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্ক আমরা জানি এম সমান 2d, সুতরাং উত্তর হবে অপশন ডি। আমি গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, রাশিমালা কি, এবং আণবিক ভরের যে সম্পর্ক এম সমান 2d, এটা আমরা একটু সবকিছু একটু দেখে নেব। নেক্সট কোশ্চেনে আসি। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, অবতল দর্পণের ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা আছে, আর সমান কি টুয়াইস এফ, অর্থাৎ এফ সমান কি আর বাই 2, আর সমান টুয়াইস এফ। যেখানে আর এর মান বলে দিয়েছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এফ এর মান কত হবে? আর বাই 2, 20/2 সমান 10 সেন্টিমিটার। উত্তর হবে 10 সেন্টিমিটার, সুতরাং অপশন সি, 10 সেন্টিমিটার। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রদর্শনের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হলো, তাহলে প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো যায় তখন কি হয়? আলোটা 7টা বর্ণে ভেঙে যায়, এবং ভেঙে গেলে আমরা দেখতে পাই উপরের দিকে থাকে লাল, আস্তে 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 সবার নিচে থাকে বেগুনি। সুতরাং বিচ্যুতি তাহলে কম কোনটার হবে? লাল। আমরা একবার ছবিটা দেখে নিই। এখানে উপরে সবার উপরে দেখাচ্ছে আমরা লাল রং দেখতে পাচ্ছি, রেড, আর সবার নিচে দেখছি ভায়োলেট। আর লাল আলোর আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সুতরাং যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগও বেশি এবং তার বিচ্যুতিও সবচেয়ে কম হবে। আমরা বেগুনি বর্ণের আর উল্টোটা আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত কত? আচ্ছা, আদর্শ ভোল্টমিটার আমরা জানি কোন তড়িৎ বর্তনীর মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, এবং যাতে ভোল্টমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট না প্রবাহিত হয় সেই জন্য ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম, সুতরাং উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেনে আসি। 10 ওহম রোধের দু প্রান্তে 10 ভোল্ট বিভব বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা, তাহলে আর দিয়ে দিচ্ছে আমাকে 10 ওহম আর ভোল্ট মানে বিভব দিয়ে দিয়েছে আমাকে 10 ভোল্ট, তাহলে ক্ষমতা সমান কি আমরা জানি? পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি স্কোয়ার বাই আর, অতএব ভি স্কোয়ার 10 ইন্টু 10 বাই 10, অতএব উত্তর হবে 10 ওয়াট। সুতরাং অপশন এ, 10 ওয়াট। ক্ষমতা একক আমরা জানি ওয়াট, সুতরাং 10 ওয়াট। 1 ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাণ কত হবে? উত্তর হবে 931 এমইভি। ওটা অ্যাকচুয়ালি 931.5 হয়, 1 এমইউ সমান 931.5 হয়। উত্তর অপশন যেহেতু আছে 931, সুতরাং 931 আমরা দাগ দেবো। নেক্সট কোশ্চেনে আসি। নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? আচ্ছা, আয়নন বিভব কাকে বলে? আয়নন বিভব মানে কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনকে
বিচ্যুত করতে যতটা পরিমাণ শক্তি লাগে তাকে আমরা আয়নন বিভব বলি। আচ্ছা, ক্লোরিন, ফসফরাস, সালফার, আর্গন। আমরা যদি প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক দেখি, ক্লোরিনের হচ্ছে 17, ফসফরাসের হচ্ছে 15, সালফারের 16, আর্গনের 18। আমরা যদি পরপর সাজিয়ে দিই তাহলে আগে পরমাণু ক্রমাঙ্ক 15 একই পর্যায়ে বরাবর আছে, 15, তারপর 16 সালফার, তারপর ক্লোরিন 17, এর 18। আয়নন শক্তি আমরা জানি আয়নন শক্তি কম হয় শ্রেণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কম থেকে বেশি হয় আস্তে আস্তে। সুতরাং এখানে হওয়া উচিত সব থেকে কম ফসফরাসের, কিন্তু ফসফরাসের এখানে হবে না, এটা ব্যতিক্রম হচ্ছে, এটা উত্তর হবে সালফার। কেননা আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখি তো পি অরবিটালে, যদিও এটা তোমাদের এতে নেই, 11-এ আছে, এই পি অরবিটালটা অর্ধপূর্ণ, 6টার মধ্যে 3টা আছে, সুতরাং এর থেকে আমাকে বেশি বেশি শক্তি লাগবে, সুতরাং এর আয়নন বিভব বেশি, এবং সালফারের কম শক্তি লাগবে ফসফরাসের তুলনায়, তাই সালফারের আয়নন শক্তি কম, সুতরাং উত্তর হবে সালফার। এটা শুধু জেনে রাখো যে এটা ব্যতিক্রম হয়, এটা ফসফরাস সালফারের মধ্যে সালফারের আয়নন শক্তিটা কম হয়, সুতরাং উত্তর হবে অপশন বি, সালফার। ফসফরাস সালফার, অপশন সি, সালফার, অপশন সি। নেক্সট আসি, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে? তো আমরা দেখতে পাচ্ছি CH4, PCl5, এগুলোর মধ্যে PCl5-এ 8টার বেশি ইলেকট্রন আছে, কেননা আমরা ফসফরাসের ইলেকট্রন সংখ্যা যদি দেখি 2, 8, 5, অর্থাৎ বহিষ্ঠ কক্ষে 5টা ইলেকট্রন আছে, আবার ক্লোরিনেরও আছে 5টা। তো এই সংযোজক বন্ধন যখন তৈরি হয়, ফসফরাস নিজের 5টা এবং ক্লোরিনের প্রত্যেকের একটা করে 5টা নিয়ে টোটাল হয়ে যায় 10টা, অর্থাৎ বহিষ্ঠ কক্ষে 8-এর বেশি হয়ে যায়, তাই এখানে ব্যতিক্রম হচ্ছে 8টার বেশি ইলেকট্রন আছে এরকম একটা যৌগ হচ্ছে PCl5, এটা ব্যতিক্রম, অষ্টপূর্ণ, এটা ব্যতিক্রম। নেক্সট, তড়িৎ বিশ্লেষর মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, আয়ন। উত্তর হবে আয়ন, আয়ন তড়িৎ পরিবহন করে। নেক্সট, নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা হয়? H2S গ্যাস শনাক্ত করা হয় লেড অ্যাসিটেট দিয়ে, কেননা লেড অ্যাসিটেট সিক্ত কোনো একটা কাগজকে যদি আমরা নিয়ে যাই H2S গ্যাসের সংস্পর্শে, ওটা কালো বর্ণের লেড সালফাইড গঠন হয়ে যায়, লেড সালফাইড, পিবিএস, যার বর্ণ হয় কালো, তাই আমরা কালো বর্ণ যখনই দেখতে পাবো ওই কাগজটা কালো হয়ে যায়, সুতরাং ওখানে H2S গ্যাস আছে, এটা আমরা বুঝতে পেরে যাব, তাই এখানে উত্তর হবে H2S শনাক্ত করতে লেড অ্যাসিটেট ব্যবহার করা হয়। নেক্সট আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু কি? এমন ধাতু হলো অপশন বি, জিঙ্ক। নেক্সট আসি, নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? C3H6, C2H4, যাই হোক, এর এই সম্পৃক্ত হাইড্রোকার্বন যখন বলেছে আমাকে আগে সংকেত দেখার দরকার নেই কি আছে, আমরা জানি কি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি হয়, ওদের কার্বন কার্বনের বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, সুতরাং দুটা সি যদি আমি করি, দুটা সি এর মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকবে, এবার বাকি কার্বনের 4টা হাতের মধ্যে একটা বন্ড এদিকে বাম দিক এটা হয়ে গেল, তাহলে বাকি কটা থাকবে 3টে, সুতরাং H3H3 আমি জুড়ে দিলাম, সুতরাং সংকেত হচ্ছে C2H6, আর ইন জেনারেল ফর্মুলা হচ্ছে তাহলে কি হচ্ছে CnH2n+2, সুতরাং এখানে অপশন দেখবো C2H6 আছে না, এই ইন জেনারেল ফর্মুলা এটা দিয়ে আমাকে দেখতে হবে, না হলে অপশনগুলো দেখে নিই। আচ্ছা, অপশন দেখা যাচ্ছে C2H6, অপশন ডি আছে, সুতরাং এইটা একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন C2H6। যদি না এই অপশনটা থাকতো তখন আমাকে CnH2n+2 ওই ইন জেনারেল ফর্মুলাটা দিয়ে আমাকে দেখতে হতো কোনটা ম্যাচ করছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি, প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়? আচ্ছা, এখানে একটা টার্ম আছে থার্মোসেটিং প্লাস্টিক, এটা কি? থার্মোসেটিং প্লাস্টিকটা কি? আমরা জানি কি কোনো প্লাস্টিককে গরম করলে তরল হয়ে যায়, তারপর তাকে ঠান্ডা করলে কি শক্ত হয়ে যায়, আবার গরম করলে সেই শক্তটাকে আবার তরল হয়ে যায়, সেটা প্লাস্টিকের নর্মাল ধর্ম। কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক হলো এমন একটা প্লাস্টিক যেটা আমরা তাপ দিলে গরম করার পর ঠান্ডা করলে সেই যে স্থায়ীভাবে যেটা কঠিন হয়ে গেল সেইটাকে দ্বিতীয়বার আর তাপ দিলে ওটা আর তরলে পরিণত হবে না, সেটাকে আমরা কি বলি? থার্মোসেটিং প্লাস্টিক। এখানে আমাকে প্রশ্ন যে কোনটা থার্মোসেটিং প্লাস্টিক নয়? ইপক্সি রেজিন, পলিয়েস্টার, ফিনল ফর্মালডিহাইড, রেজিন, পিভিসি। উত্তর হবে কোনটি নয় বলেছে,
নয় বলছে, সুতরাং উত্তর হবে পিভিসি। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, যেটা আমাদের পাইপ টাইপ, ওগুলো হচ্ছে পিভিসি। পাইপের ওই যে প্লাস্টিক গুলোকে আমরা কি করি, গরম করলে তরল হয়ে যাবে, আবার শক্ত হয়ে যাবে, আবার দ্বিতীয়বার যখন গরম করবো আবার তরল হয়ে যাবে, সুতরাং এটা থার্মোস্ট্যাটিক প্লাস্টিক নয়। তাই উত্তর হচ্ছে পিভিসি। তাহলে আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো শেষ হলো। এরপর আমরা এসিকিউ কোশ্চেন গুলো দেখি কি আছে। বায়োগ্যাসের একটি ব্যবহার। বায়োগ্যাসের একটি ব্যবহার আমরা জানি কি, বায়োগ্যাস হলো সেই গ্যাস যাতে গৃহস্থ শিল্পজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে নিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় মিথাজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে এই গ্যাস তৈরি করা যায়। এটা হচ্ছে বায়োগ্যাস। তো বায়োগ্যাসের ব্যবহার কি, বায়োগ্যাসের মূল উপাদান আমরা কি, মানে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেন হলো বায়োগ্যাসের মূল উপাদান। এটা পরীক্ষায় দেয়, বায়োগ্যাসের মূল উপাদান কি। 50 থেকে 65% মিথেন থাকে, বাকিটা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সমানুপাতিক জলীয় বাষ্প। আর ব্যবহার কি, এটা জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। আর কি, বায়োগ্যাস থেকে যেটা বিদ্যুৎ হয় সেটা গৃহস্থলীর বিদ্যুৎ উৎপাদনেও কাজে লাগে। তাই আমরা বায়োগ্যাসের কি ব্যবহার করা যায় না, জ্বালানি রূপে ব্যবহার করা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কি। ওজোন স্তরে ওজনের বিয়োজনের এনোর ভূমিকা কি। আমরা জানি কি, এনোর সাথে O3 বিক্রিয়া করে কি হচ্ছে, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে এবং O2 তৈরি হচ্ছে। অর্থাৎ O3টা বিজারিত হয়ে O2 হয়ে যাচ্ছে এবং NO টা জারিত হয়ে NO2 হয়ে যাচ্ছে। সুতরাং O3 ওজন নাইট্রাস অক্সাইডটা ওজোন গ্যাসের কে ভেঙে দিচ্ছে, তাই এটা বিয়োজন করাচ্ছে। তাই আমরা বিক্রিয়াটা লিখে দেবো এখানে। নেক্সট আসি, কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি কোনটা, আমরা জানি জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ আর প্রাণী চাপা পড়ে যাওয়ার পর ভূমধ্যে চাপ তাপ ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে কমে পরিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো তৈরি হয়ে যায়। আর এগুলোকেই জীবাশ্ম জ্বালানি। তাহলে তিনটে হয়, একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে পেট্রোলিয়াম, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এখানে অপশনে আছে কাঠকয়লা, পেট্রোল, ইথানল মধ্যে কোনটি জীবাশ্ম। আচ্ছা, কাঠকয়লা এটা তো মাটির নিচে যাওয়া পড়ে না, এমনি নর্মাল কাঠকে আমরা যদি পুড়িয়ে দিই আগুনে তাহলে সেটা কাঠকয়লা তৈরি হয়। এটা মাটির নিচে চাপা পড়ে বছরের পর বছর ধরে কোনো ব্যাপার নেই। ইথানলও হবে না, সুতরাং উত্তর হবে পেট্রোল। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। নেক্সট আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা সত্য না মিথ্যা। আমরা যদি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্যটা দেখি একবার, তো আদর্শ গ্যাস কি হয়, ওরা চার্লস বয়েল সূত্র যেমন মেনে চলে, তেমনি অ্যাভোগাড্রো সূত্রও মেনে চলে। হ্যাঁ, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। সুতরাং এগুলো হচ্ছে আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাসের আয়তনটা কি হয়, এদের পাত্রের তুলনায় নগণ্য হয়। তাহলে আদর্শ গ্যাসগুলো অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, আর তাদেরই আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। আর বাস্তব গ্যাসের এটা নগণ্য হয় না পাত্রের আয়তনের তুলনায়। সুতরাং আমাকে প্রশ্নে বলেছে যে তারা অ্যাভোগাড্রো সূত্রে যে গ্যাস অণুগুলি আয়তন গণ্য করা হয়, তার মানে কি আমরা অ্যাভোগাড্রো সূত্র মেনে চলতে, মানে আদর্শ গ্যাস হবে ওটা। আদর্শ গ্যাসের অণুগুলো তো নগণ্য, কিন্তু এখানে বলছে গণ্য করা হয়, সুতরাং উত্তর হবে মিথ্যা। নেক্সট আসি, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে। তাহলে এসটিপি বলে দিয়েছে, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। সুতরাং আমাকে চাপের কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন আর চাপের গুণফল, তাহলে আয়তন আর চাপের গুণফলটা আমাকে 224 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এখানে ভি ইন্টু পি সমান 224 লিটার অ্যাটমসফিয়ার। পি এর মান আমাকে কত বলেছে, 1 অ্যাটমসফিয়ার বলে দিয়েছে। তাহলে ভি সমান কত হবে, 224/1 সমান 224 লিটার। তার নাইট্রোজেনের আণবিক ভর কত, 2 ইন্টু 4 মানে 28। তাহলে আবার 1 মোল ভর মানে 28 গ্রাম। আবার 1 মোল ভরের গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। সুতরাং 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে, 28 গ্রাম। আর আমার 224 লিটার
ভরের নাইট্রোজেনের তাহলে ভর কত হবে ক্যালকুলেশন করে দেখলে 280 গ্রাম। ওটাই আমাকে চেয়েছে যে কত হবে ওর ভরটা, তাহলে উত্তর হবে 280 গ্রাম। নেক্সট কোশ্চেন আছে PV equal to W by M RT সমীকরণে M এর একক কি? PV equal to M এর একক কি? M কে আমরা মোলার ভর বলি, সুতরাং কি হবে মোলার ভরের একক কি হয়? মোলার ভরের একক হয় গ্রাম পার মোল, সুতরাং উত্তর হবে গ্রাম পার মোল। M সমান মোলার ভর, উত্তর হবে গ্রাম পার মোল। নেক্সট আসি বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি কি? তাহলে বয়েলের সূত্রানুসারে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা কি হয়? আমরা নাকি চাপ বাড়লে চাপ আর আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, সুতরাং বয়েলের সূত্রানুসারে ভি ভ্যারাইচার জন বাই পি, এটা হচ্ছে সমীকরণ হবে। এখানে কি কি স্থির থাকে? গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকে। তার স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও গ্যাস চাপ ব্যস্তানুপাতে পরিণত হয়, ভি ভ্যারাইচার 1/p। আর আমরা এই লেখচিত্রগুলো যদি দেখি পি ভার্সেস ভি লেখচিত্র হবে সমপরাবৃত্ত প্রকৃতির, পিভি বনাম পি হবে পি অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসের সমান্তরাল, আর পি ভার্সেস 1/ভি হবে মূল বিন্দুগামী সরল রেখা। এগুলো আমরা সবগুলো একটু খেয়াল রাখবো। নেক্সট কোশ্চেনে আসি আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ। প্রাকৃতিক উদাহরণ আলোর বিচ্ছুরণ কোথায় হয়? 7টা বর্ণ আমরা কোথায় দেখতে পাই? আকাশে দেখতে পাই, রামধনুতে, সুতরাং উত্তর হবে রামধনু। নেক্সট কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়া। মায়োপিয়াটা কি না, মায়োপিয়া হচ্ছে যে আমরা কাছের বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই, কাছের বস্তুটা স্পষ্ট দেখতে পাই কিন্তু দূরের বস্তুটা দেখতে পাই না। তো কাছের বস্তুটা দেখতে গেলে আমার কি হয় না, রেটিনা তো এইটা তো রেটিনা, এই রেটিনার সামনেই ওটার ফোকাস বিন্দু তৈরি হয় মায়োপিয়া যুক্ত চোখের ক্ষেত্রে। তখন আমাকে কি হবে, এই ফোকাস বিন্দুটাকে রেটিনার মধ্যে ফেলতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটা অবতল লেন্স ব্যবহার করতে হবে। সুতরাং এর প্রতিকারের উপায় হলো অবতল লেন্স যুক্ত বা ঋণাত্মক ক্ষমতা যুক্ত একটা চশমা ব্যবহার করতে হবে। এই ছকটা আমাকে একটু দেখে নিতে হবে, এবং হাইপারমেট্রোপিয়া কি এর উল্টোটা হয়, হাইপারমেট্রোপিয়াটাও একটু দেখে নিতে হবে। মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া দুটো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবেই প্রতি বছরই, অল্টারনেটিভ ভাবে একটা এটা না হলে ওটা আসে। তাও আমরা এই ছকটা একবার দেখে নেব, মনে রেখে দেবো একদম, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আসি একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী কি আছে? সিলিকন, জার্মেনিয়াম, দুটো অর্ধপরিবাহী আছে। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়? মূল বর্তনীর সঙ্গে কি হবে? অনেকে বলে শুধু শ্রেণী সমবায়ে, না, আমাকে বলতে হবে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। দুটো তার আছে, লাইভ তার নিউট্রাল, উত্তর লিখে দিতে হবে আমাকে মূল লাইভ তারের সাথে শ্রেণী সমবায়। আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে কোন অংশ, পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন আছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। আমরা যদি তেজস্ক্রিয়তার এককটা দেখি, তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল, আর আগে একটা একক বলা হতো কুড়ি। আর কুড়ি আর বেকারেলের মধ্যে সম্পর্কটা একবার দেখে নেবো যদি পরীক্ষায় আসে। 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10 বেকারেল। আচ্ছা, নেক্সট হচ্ছে সমতা বিধান করতে হবে। কিভাবে সমতা বিধান করতে হবে? প্রথম হচ্ছে 14 নম্বর শ্রেণীর ধাতু কল্প কোনটা? 14 নম্বর শ্রেণীর ধাতু কল্প। আচ্ছা, ধাতু কল্প আমরা কতগুলো আছে? ধাতু কল্প কাকে বলে? যারা যাদের মধ্যে ধাতু আর অধাতু উভয়েরই গুণাগুণ থাকে তাদেরকে আমরা ধাতু কল্প বলি। সুতরাং এখানে 14 নম্বর শ্রেণীতে কোন ধাতু কল্পটা আছে? 14 নম্বর শ্রেণীতে আছে সিলিকন। 14 নম্বর শ্রেণীতে
আছে সিলিকন। নেক্সট হচ্ছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো কোনটা? আচ্ছা, হ্যালোজেন মৌল কতগুলো আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এর মধ্যে বিজারণ ধর্ম আমরা যদি দেখতে চাই কি হবে না, ফ্লোরিন ক্লোরিন উপর একই শ্রেণীতে আছে, সবার উপরে আছে ফ্লোরিন, তার নিচে আছে ক্লোরিন, তার নিচে আছে ব্রোমিন, তার নিচে আছে আয়োডিন। আমরা নাকি বিজারণ ধর্ম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বাম দিকে কি থাকে? বাম দিকে ক্ষারীয় ধাতুগুলো থাকে, ওদের বাইরের একটি করে ইলেকট্রন থাকে, সুতরাং ওই ইলেকট্রনকে ছেড়ে দিতে চায় ওদের, অর্থাৎ বিজারণ ধর্মটা বেশি হয়। পর্যায়ের বাম দিককে বিজারণ ধর্মটা বেশি, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? কম হয়। তাহলে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে গেলে অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাই, তাহলে শ্রেণী বরাবর ওর উল্টোটা হবে, উপর থেকে তো নিচে যাব, অর্থাৎ কম থেকে আমরা বেশির দিকে যাব। সুতরাং এখানে প্রশ্নটা বলেছে যে কোন হ্যালোজেন মৌলটার সবচেয়ে বিজারণ ধর্মী। তাহলে বিজারণ ধর্মী তার সব থেকে বেশি কোনটা হবে? আমরা যত নিচের দিকে যাব, তাহলে নিচের কম থেকে বেশির দিকে যাব, অর্থাৎ শ্রেণী বরাবর যত নিচের দিকে যাব তত বাড়বে বিজারণ ধর্ম। তা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আমরা দেখতে পাবো আয়োডিনের বিজারণ ধর্মটা বেশি। সুতরাং উত্তর হবে এ। উত্তর হবে এ, আয়োডিন। এরপর কি আছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা? আচ্ছা, ক্ষার ধাতু কোনগুলো? ক্ষার ধাতু হলো 1 নম্বর শ্রেণী, আর ক্ষারীয় মৃত্তিকা গুলো কি হচ্ছে 2 নম্বর শ্রেণী। আর 2 নম্বর শ্রেণীতে কি থাকে? 1 নম্বর শ্রেণীতে আছে সোডিয়াম, 2 নম্বর শ্রেণীতে আছে ম্যাগনেসিয়াম। সুতরাং উত্তর হবে ম্যাগনেসিয়াম। নেক্সট আছে গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন, সুতরাং উত্তর হবে ফ্লোরিন। নেক্সট, NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? তাহলে নাইট্রোজেন আমরা জানি কত, পরমাণু ক্রমাঙ্ক 7। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে প্রথম কক্ষে 2টা, বাইরের কক্ষে কত, 5টা। আর হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা থাকে। তাহলে আমরা যদি এটাকে গঠনটা আঁকি, তাহলে এইগুলো হচ্ছে, এই ডট গুলো হচ্ছে নাইট্রোজেনের। এটা একটু রং করে দেখাই। তাহলে এই একটা নাইট্রোজেনের, এই একটা নাইট্রোজেনের, এই একটা নাইট্রোজেনের, তাহলে 5টা নাইট্রোজেনের। বাইরের কক্ষে যেহেতু নাইট্রোজেনের 2,5, সুতরাং 5টা আঁকলাম। এবার হাইড্রোজেনের কটা? হাইড্রোজেনের হচ্ছে 3টা হাইড্রোজেন, এই একটা, এই একটা, এই একটা। তাহলে বন্ড কোনগুলা হলো? বন্ড হলো, এখানে একটা বন্ড হলো হাইড্রোজেনের সাথে, এইটা একটা বন্ড, মানে এইটা একটা বন্ড হলো, এইটা একটা, এই দুটো মিলে একটা বন্ড হয়ে গেল, এই দুটো মিলে একটা বন্ড হয়ে গেল। তাহলে 3টে তার জোড়ায় জোড়ায় বন্ড তৈরি হয়ে গেল। তাহলে বাকি পড়ে রইল কোনটা? বাকি পড়ে রইল দুটো। বাকি পড়ে রইল আমার দুটো পড়ে রইল, অর্থাৎ এই দুটো পড়ে রইল। তাহলে এই দুটোকেই বলবো আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। দুটোকে মিলে বলবো একটা জোড়। তাহলে উত্তর হবে কি? বলেছে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? যেহেতু এখানে 2টা ইলেকট্রন আছে, আর ইলেকট্রন জোড় তাহলে কটা হবে? একটি। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উত্তর হবে একটি। এটা যেন ভুল হয়, তোমরা ভুল করে দুটো ইলেকট্রন জোড় বলে দেবে, সেটা যেন না হয়। ইলেকট্রন জোড় হচ্ছে একটি, ইলেকট্রন আছে একটি, জোড়া আছে এক জোড়া আছে। তাহলে ইলেকট্রন জোড় কথা হবে, উত্তর হবে একটি। আচ্ছা, পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? আমরা জানি আয়ন বেশি সুস্থিত, কেননা ও ইলেকট্রন বর্জন করার ফলেই ও আয়ন তৈরি হচ্ছে, আর ইলেকট্রন বর্জন করে দেওয়ার ফলে কি হয়? ও হচ্ছে ওই নিষ্ক্রিয় মৌলের মতো যোগ্যতা লাভ করে, ফলে ওটা বেশি সুস্থিত হয়। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা যায়? কি প্রকার? ওখানে ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সল ভোল্টেজ ডিসি, ডাইরেক্ট কারেন্ট ডিসি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? আচ্ছা, বজ্রপাতের ফলে আমরা কি হয়? বজ্রপাতের ফলে বাতাসে কি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন থাকে। ওটা জুড়ে গিয়ে নাইট্রাস অক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, এনও। ওই এনওটা এরপর কি হয়? আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়। আবার ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে তো H2O থাকে, বজ্রপাতের পর যখন বৃষ্টি হবে তখন
এই NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডটা H2 এর সাথে বিক্রিয়া করে HNO3 আর HNO2 উৎপন্ন করে। এটা নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড আর এটা নাইট্রাস অ্যাসিড। এইটা একটু কম সুস্থিত। হ্যাঁ, সুতরাং আমাদের HNO3 উত্তর বললে হবে, কিংবা HNO3 প্লাস HNO2 এই দুটোই লিখে, এই বিক্রিয়াগুলো আমাকে লিখে দিতে হবে। সুতরাং HNO3 ও HNO2 উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? H2SO4 ব্যবহার করে অ্যামোনিয়ার সাথে H2SO4 এর বিক্রিয়া করলে কি হয়? H2SO4 এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। এটা একটা অজৈব সার, NH4 এর হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে H2SO4 ব্যবহার করে অ্যামোনিয়াম সালফেট সার তৈরি করা হয়। একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। একটি অ্যাসিডধর্মী বিগালক। আচ্ছা, বিগালক কাকে বলে? বিগালক, বিগালক মানে কি? গলনে মানে সাহায্য করে। আমরা জানি কি, আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন করা হয়, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় মানে আকরিকের মধ্যে তো ধাতু থাকে, তো আকরিককে যদি আমরা গলাই, তার যদি গলনাঙ্ক খুব বেশি হয়, তখন ধাতু, তার ভিতরে যে ধাতুটা থাকে সেটাও গলে যায়। আর তখন আমরা কি করি, বিগালক যদি মিশিয়ে দিই, সুতরাং আকরিকের গলনাঙ্কটা কমে যায়, ফলে ওখান থেকে ধাতু নিষ্কাশনের সুবিধা হয়। তাহলে অ্যাসিড ধর্মী বিগালকের যদি উদাহরণ বলে আমি কি লিখবো, একটা হচ্ছে বোরাক্স আর একটা হচ্ছে সিলিকা। বোরাক্স আর সিলিকা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম হয়, নিষ্কাশন করা হয়। একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমার, এইগুলো তো যেসব পলিমার গুলো হয়, পলিথিলিন, এগুলো তো সব কৃত্রিম, কিন্তু প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক হচ্ছে আমাদের শরীরে পাওয়া যায়। প্রাকৃতিক হচ্ছে সেলুলোজ কিংবা আমাদের প্রোটিন, এইগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। তাহলে প্রাকৃতিক পলিমার হবে সেলুলোজ আর প্রোটিন। নেক্সট কোশ্চেনে আসি। CH3CH2CHO এর আইউপিএসি নাম কত? তাহলে CH3CH2CHO, তাহলে এর কটা কার্বন আছে? এর আছে 3টে কার্বন, 1 2 3। তাহলে প্রোপ হবে, প্রোপ। আর যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে, সুতরাং প্রোপানল। এর আইউপিএসি নাম হবে প্রোপানল বা প্রোপান1L বা প্রোপানল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। CH3CH2CH2OH এর অবস্থানগত সমবায়ব সমবায়বের গঠন সংকেত লেখো। অবস্থানগত, তাহলে এখানে অবস্থানগত সমবায়বের কি সংকেত হবে না? CH3CH2OH মানে 1 নম্বরের সাথে, এখানে 1 নম্বর কার্বনটার সাথে OH যুক্ত আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বর কার্বনের সাথে OH যুক্ত আছে। তাহলে আমার গঠনগত একই চেঞ্জ করতে গেলে আমার কি করতে হবে, এই OH-টাকে 2 নম্বর কার্বনে করে দিতে হবে। সুতরাং এখানে এইটা হয়ে যাবে, কার্বনের 1 নম্বর কার্বনের জায়গায় আমাকে 2 নম্বর কার্বনে OH-টা দিতে হবে। আর এর নাম হয়ে যাবে প্রোপান টু অল। 2 নম্বরে অল অ্যালকোহল আছে, তাহলে প্রোপান টু অল। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট এবার এসএকিউ গুলো শেষ হয়ে গেল। এরপর আমরা অঙ্কগুলো দেখি। অঙ্ক হচ্ছে কত দাগে আছে না, এই 3.2 তে আছে। 0°C উষ্ণতার রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। তাহলে কি হচ্ছে, চাপটা আমাকে দ্বিগুণ করছে আর আয়তনটা অর্ধেক করে দিয়েছে। তাহলে গ্যাসটির উষ্ণতা কত হবে, অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে আমরা যদি সলিউশন করি, যে প্রাথমিক উষ্ণতা ছিল T = 273 কেলভিন, চাপ দ্বিগুণ, প্রথমে যদি P থাকে তাহলে P2 কত হবে, 2P, আর আয়তন হচ্ছে অর্ধেক হয়েছে, মানে V1 সমান যদি V ধরি, তাহলে অন্তিম আয়তনটা V2 সমান কত লিখবো, V/2। এবার আমরা এই সূত্রে বসালে আমরা কি পাবো, P1V1/T1 সমান P2V2/T2। এই ফর্মুলা আমরা বসালে কি পাবো, P2 এর জায়গায় বসিয়ে দেবো 2P আর V2 এর জায়গায় বসিয়ে দেবো V/2। কাটাকাটি করে পেয়ে যাবো আমরা 273 কেলভিন, অর্থাৎ অন্তিম উষ্ণতা 273 কেলভিন বা 0°C। সুতরাং উত্তর হবে 273 কেলভিন বা 0°C। তাহলে বোঝা গেল কি হলো, চাপটা দ্বিগুণ আর আয়তনটা অর্ধেক। তারপরে P1V1/T1 এই ফর্মুলাতে বসিয়ে এই সলিউশনটা আমরা পাবো উত্তরটা।
ঠিক আছে, নেক্সট আমরা দেখি। আচ্ছা, নেক্সট ওর অথবাতেই আছে যে স্থির চাপে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 540 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাতটা কত হবে? তাহলে স্থির চাপে আছে, স্থির চাপ মানে আমরা কি জানি, চার্লসের সূত্র করতে হবে। তাহলে চার্লসের সূত্র এটা মেনে চলবে স্থির চাপ। তাহলে আয়তনের অনুপাত বলছে অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন, আর টেম্পারেচারটা বলেছে 0 ডিগ্রি আর 540 ডিগ্রি। সহজ। তাহলে T1 যদি 273 কেলভিন, তাহলে T2 সমান কত? 273 প্লাস 540 করলে 819 কেলভিন। তাহলে চার্লসের যেহেতু চাপ স্থির, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি আমরা কি জানি, ভি বাই টি সমান ধ্রুবক, অতএব V1/T1 সমান V2/T2। আমাকে চাইছে V2/T2, V2/T2 সমান আমি কি পাচ্ছি, V2/T2 সমান পাচ্ছি T2/T1। তো T2/T1 এটা মানটা বসিয়ে দিলে কত পাচ্ছি, 819/273, তাহলে 3/1। অতএব V2 মানে অন্তিম বাই প্রাথমিক, আমাকে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাতটা চেয়েছে। অতএব V2:V1 সমান আমরা কি পাবো, 3:1। T সমান 273, T2 সমান 273/540। এবার চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2 ফর্মুলা দিয়ে আমরা V2/V1 পেয়েছি। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে এবার যাই। নেক্সট অঙ্ক আছে এইটা 4.2 আছে। এসটিপিতে 11.2 লিটার, এসটিপিতে 11.2 লিটারের, কোথায় গেল, আচ্ছা এখানটায় আছে। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের আমাকে বিক্রিয়াটা প্রথমে দেখতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের বিক্রিয়াটা কি পাবো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস NaOH, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে CaCl2 2NH3 আর 2O2 অণু জল। এটা আমি সমাত বিধান করলে এইভাবে পাচ্ছি। আমাকে প্রশ্নে বলেছে যে 11.2 লিটার অ্যামোনিয়া, তার লিটার হচ্ছে অ্যামোনিয়া তৈরি করতে হবে, তার মানে আমাকে আয়তনের সাহায্যে বের করতে হবে। আর এখানে কি পরিমাণ মানে এটা গ্রাম, এই দিকটা গ্রাম, অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমাকে গ্রামে বের করতে হবে, আর অ্যামোনিয়াটা আমাকে লিটারে করতে হবে। তাহলে সমতা বিধান করলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা কি পাচ্ছি না, 14 প্লাস 4 প্লাস 35.5, ক্লোরিনের 35.5, আর হাইড্রোজেনের 4টার জন্য 4 আর নাইট্রোজেনের 14। এবার টোটালটা 2 আছে টোটালটাকে, তাহলে 2 দিয়ে ব্র্যাকেটটা রাখলাম, তাহলে 107 পেয়ে গেল, 107 গ্রাম। আর অ্যামোনিয়ার এখানে আয়তনে বের করতে হবে লিটারে। 1 মোল থাকলে 22.4 লিটার হতো, যেহেতু 2 মোল আছে 2 × 22.4 লিটার, তাহলে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড কত লাগছে, 107 গ্রাম। আমাকে প্রশ্ন হচ্ছে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে তাহলে কত লাগবে, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব 26.75 গ্রাম। ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা, নেক্সট অঙ্কে তাহলে আসি। নেক্সট আছে 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফার বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার H2S উৎপন্ন হবে? লোহার আর সালফারের পরমাণু ভর দিয়ে দিচ্ছে, পারমাণবিক ভর। তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে H2SO এর বিক্রিয়ায় কত লিটার, আচ্ছা এখানে আয়তন বলছে কত লিটার, আর ফেরাস সালফাইডের এটা কি বলে দিয়েছে যে 8.8 গ্রাম। তাহলে আমাকে একদিকে গ্রাম আর একদিকে লিটার বের করতে বলেছে। তাহলে আমি কিভাবে পাবো না, বিক্রিয়াটা হলে FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। তাহলে H2S4 যেহেতু লিটারে বলেছে, H2Sটা হাইড্রোজেন সালফাইডটা, তাহলে এখানে 1 মোল আছে মানে 22.4 লিটার। আর ফেরাস সালফাইডের আমরা আণবিক ভর বের করলে কি হবো, ফেরাসের হচ্ছে 56 আর এটা 32 88, তাহলে 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে H2S পাচ্ছি 22.4 লিটার। আমাকে 8.8 গ্রাম দিয়ে দিয়েছে, 8.8 গ্রাম, তাহলে ওখান থেকে কত পাবো, 2.24 লিটার। সুতরাং উত্তর হবে 2.24 লিটার। কেমিস্ট্রি অঙ্কগুলো খুবই সহজ, শুধু মনে রাখতে হবে যে প্রথমে কিটা দিয়েছে, আয়তন দিয়েছে না গ্রামে দিয়েছে। যেদিকে গ্রাম থাকবে, দুদিকে গ্রাম থাকলে গ্রামটা বের করতে হবে আণবিক ভরটা। আর যদি লিটার দিয়ে দেয় কত মোল আছে, 1 মোল থাকলে 22.4 লিটার, 2 মোল থাকলে
2 ইন্টু 22 মিটার, এইভাবে আমাকে বের করতে হবে ঐকিক নিয়ম করে। তাহলে আমরা এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আছে যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক একটা দিয়ে দিয়েছে 36.10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডিগ্রি ফারেনহাইট পার ডিগ্রি ফারেনহাইটে কত হবে, পার কেলভিনে কত হবে? আচ্ছা, আমরা জানি কি ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেন্টিগ্রেড স্কেল ও কেলভিন স্কেলের প্রাথমিক অন্তরটা তো একই, মানে 1 ডিগ্রি সেলসিয়াস স্কেল হয়ে যায় 1 ডিগ্রি, 1 কেলভিনও একই, পার্থক্যটা একই হচ্ছে। সুতরাং আমার কেলভিন স্কেলেও একই থাকবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, শুধু এককটা ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ডিগ্রি ফারেনহাইটে চেঞ্জ হবে। দেখো, যেহেতু সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর একই, তাই কেলভিন স্কেলে গামার মান হবে একই থাকবে, শুধু এককটা হয়ে যাবে কে ইনভার্স বা পার কেলভিন। আবার ফারেনহাইটে বের করতে গেলে কি করতে হবে না, আমরা কি জানি 180 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে গ্যাপ থাকে, মানে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মধ্যে প্রাথমিক অন্তর থাকে 180 ডিগ্রি, সেইটা সমানে 100 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে। তাহলে 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট মানে কত হচ্ছে, 5/9 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান 1। তাহলে গামা এফ তাহলে কি হবে, 5/9 দিয়ে আমাকে গুণ করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেড যা থাকবে ফারেনহাইটে যেতে গেলে আমাকে 5/9 দিয়ে গুণ করতে হবে। তো উত্তর হবে 5/9 দিয়ে গুণ করলে কত উত্তর হচ্ছে না, 20 × 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে ফারেনহাইটে এর গামার মানটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা লোহার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 320 মিলিমিটার শূন্যস্থানে ওই আলোর কম্পাঙ্ক কত? 320 ন্যানোমিটার হবে, এটা মিলিমিটার হয়ে গেছে, ন্যানোমিটার হবে, কেন আলোর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার রেঞ্জেই আসে। ওই আলোর কম্পাঙ্ক কত হবে? তাহলে 320 যদি ন্যানোমিটারে ধরি আমি, তাহলে ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹, ন্যানোমিটার মানে 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। তাহলে n সমান c সমান n ল্যামডা, আমরা কি জানি n, অতএব n সমান কি হবে, c বাই ল্যামডা। c হচ্ছে আলোর বেগ আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে c এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আর 320 × 10⁻⁹ মিটার। এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, ক্যালকুলেশন করলে পাবো 9.375 × 10⁻14 হার্জ। ঠিক আছে, অঙ্কটা শুধু সূত্র দিয়েই বসিয়ে দিলেই হবে, আর ওটা টাইপিং মিস্টেক, ওটা 320 ন্যানোমিটার হবে, কারণ মিলিমিটার রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্যের মান হয় না কখনো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। যে একটি আলোক রশ্মির তরঙ্গ, একটা আলোক রশ্মির 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপাতিত হলে রশ্মি তার মোট চ্যুতি হয় 30 ডিগ্রি। তাহলে চ্যুতিটা হচ্ছে 30 ডিগ্রি, চ্যুতি হচ্ছে 30 ডিগ্রি, আর প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর আপতন কোণ হচ্ছে একটা তলে আপাতিত 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় তল দিয়ে দেখাও যে রশ্মিটি লম্বভাবে নির্গত হবে। তার মানে কি হচ্ছে, আমি যদি প্রিজমটা আঁকি, তাহলে প্রিজমের পরিসারক কোণ হচ্ছে 30 ডিগ্রি, এখানে আপাতন কোণটা কত হচ্ছে, এখানে এটা দিয়ে লম্ব টানা হয়, এখান থেকে লম্ব টানলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ আপাতন হলো, চ্যুতিটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা চ্যুতির ফর্মুলা আমরা কি জানি, I সমান ডেল সমান কি হয়, ডেল সমান I1 প্লাস I2 মাইনাস a। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে I2 টা আমাকে বের করতে বলছে, মানে বের করতে হবে কি আমাকে I2 টা, মানে প্রতিসরণ কোণটা যদি আমরা 0 বলে দেই, তাহলে কি হবে, যে লম্বের সাথে 0 ডিগ্রি কোণ, তার মানে কি লম্ব বরাবর প্রতিসরিত হয়ে যাচ্ছে, তাহলে প্রমাণ হয়ে যাবে দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। তাহলে I2 সমান কি, তাহলে I2 টা বাম দিকে সব নিয়ে চলে গেলে ডেল প্লাস a মাইনাস I1, উপর লাইনটা থেকে পাচ্ছি, তাহলে ডেলের জায়গায় মান বসিয়ে দিলাম 30 ডিগ্রি, এর জায়গায় প্রতিসারক কোণ প্রিজমে 30 ডিগ্রি, আর I1 হচ্ছে 60 ডিগ্রি, 30 প্লাস 30 মাইনাস 60 সমান 0 ডিগ্রি। যেহেতু প্রতিসরণ কোণ 0 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে নির্গত হচ্ছে, কারণ লম্বের সাথেই কোণটা হয়, লম্বের সাথে 0 ডিগ্রি মানে লম্বভাবে নির্গত হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি।
নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা 4.7 আছে, প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্যটা একই হলে তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে বলে। তড়িৎ প্রবাহের অনুপাত, তাহলে রোধ বলে দিয়েছে দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধটা প্রথমে আমাকে ধরে নিতে হবে। তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধ যদি আর হয়ে যায় তাহলে প্রথম পরিবাহীর কত 2R। আচ্ছা বিভব পার্থক্যটা V1 আর V2 একই বলেছে, বিভব পার্থক্যটা একই, তাহলে V1 যা V1 সমান যদি V আর V2 সমান তাহলে V হবে। আমাকে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত বের করতে বলেছে, তাহলে I1 সমান আমরা কি জানি, V সমান আমরা ওহমের সূত্র জানি কি, V সমান IR, তাহলে I সমান কি V/R, তাহলে I1 হবে V1/R1 আর I2 সমান হবে V2/R2। জাস্ট তাহলে I1/I2 আমি বের করে ফেলি, V1/R1 আর ইন্টু V2/R2, মানে নিচে I2 আছে তাহলে R2/V2 হয়ে গেল। তাহলে এবার মানগুলা বসিয়ে দিই, R1 এর জায়গায় 2R বসিয়ে দেবো, হ্যাঁ বসিয়ে দিলে উত্তর কত হবে 1/2। অতএব I1:I2 আমরা কত পাবো, I1:I2 এর মান পাবো 1:2। একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করা হলো। তাহলে ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বলে দিচ্ছে 3 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রাটা 3 অ্যাম্পিয়ার। নির্ণয় করে ফিলামেন্টের রোধ আর ল্যাম্পের ক্ষমতা, মানে রোধ বের করতে বলেছে। তাহলে আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে V = 12 ভোল্ট আর I = 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে রোধ বের করার সূত্র কি, ওহমের সূত্র অনুযায়ী V = IR, তাহলে R সমান V/I। তাহলে এই ফর্মুলাতে V এর জায়গায় 12 বসালাম, করলে কি হচ্ছে R সমান 4 ওহম। আর ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতা সমান কি V × I, P সমান V × I, তাহলে 12 × 3 তাহলে 36, আর ওয়াট ক্ষমতার একক ওয়াট, তাহলে উত্তরটা হচ্ছে 36 ওয়াট। আচ্ছা নেক্সট কোনো আর অঙ্ক নেই, তাহলে আমরা এখানেই এই সেটটা আমাদের সমাধান করা কমপ্লিট হয়ে গেল। আর আমরা আবার একটা নেক্সট সেট নিয়ে আসবো, হ্যাঁ ততদিন চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখো, হ্যাঁ থ্যাংক ইউ।